ঝাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে ইতিমধ্যে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আপনাদের সবার সঙ্গেই পর্যায়ক্রমে শুভেচ্ছা বিনিময় করবেন। আমি সবাইকে বিনীত অনুরোধ জানাবো, আপনারা যারা যেখানে আছেন সেখানে থাকুন। উনি প্রত্যেকের সঙ্গেই পর্যায়ক্রমে শুভেচ্ছা বিনিময় করবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, আপনারা কেউ আসন ছাড়বেন না, যিনি যেখানে আছেন আপনারা সেখানে বসুন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি আমাদের মধ্যে আছেন, তিনি সবার সঙ্গে পর্যায়ক্রমে শুভেচ্ছা বিনিময় করছেন। আমাদের সঙ্গে আরও আছেন বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের সঙ্গে আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য সম্পাদক, সাংবাদিক, গণমাধ্যম কর্মী, গণমাধ্যম ব্যক্তিত্ব। আপনারা যারা যেখানে আছেন নিজ নিজ আসনে অবস্থান গ্রহণ করুন, সেখানে থাকুন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি সবার সঙ্গেই পর্যায়ক্রমে শুভেচ্ছা বিনিময় করবেন। অনেক ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা অনুগ্রহপূর্বক সকলে আসন গ্রহণ করুন। আমাদের মাননীয় চেয়ারম্যান পর্যায়ক্রমে সকলের সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করবেন। আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সকলে আসন গ্রহণ করুন। ধন্যবাদ।
সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা সকলে অনুগ্রহপূর্বক আসন গ্রহণ করুন, যাতে করে আমাদের সম্মানিত চেয়ারম্যান পর্যায়ক্রমে সকলের সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করতে পারেন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আপনাদের সকলকে অনুরোধ করব দয়া করে আসন গ্রহণ করবার জন্য। পিছন দিকে আমাদের যে বন্ধুরা তাদের ক্যামেরায় ছবি সংগ্রহ করছেন, তাদের দায়িত্ব পালনে কিছুটা বিঘ্ন করছে। আপনারা সকলে অনুগ্রহপূর্বক আসন গ্রহণ করুন।
সম্মানিত সুধীমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সম্মানিত ভিডিওগ্রাফার এবং আলোকচিত্রী সাংবাদিক ভাইদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষ করে তিনি মঞ্চে আসবেন। আমি সকলকে অনুরোধ করব, আপনারা দয়া করে নিজ নিজ আসন গ্রহণ করুন। আমি সকলকে অনুরোধ করব, আপনারা আমাদের সম্মানিত চেয়ারম্যানকে অনুসরণ না করে বরং সম্মানিত চেয়ারম্যানকে মঞ্চে আসার সুযোগ করে দেবেন এবং আপনারা সকলে নিজ নিজ আসন গ্রহণ করুন। ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান অল্পক্ষণের মধ্যে মঞ্চে আসন গ্রহণ করবেন। তার সঙ্গে মঞ্চে আসবেন বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা সকলে অনুগ্রহপূর্বক আসন গ্রহণ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি। মিডিয়া মহাকাশের নক্ষত্রের সমাবেশ আজকে এই হলে। এটা পুরোপুরি একটা শুভেচ্ছা বিনিময়ের একটা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি বা সভাপতি বলে কিছু নেই। মঞ্চে উপবিষ্ট আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং সাথে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর পেছন থেকে সহায়তা করছে আমি মিডিয়া সেলের ডক্টর আলমগীর পাবে এবং আমার সাথে রয়েছেন সদ্য নিযুক্ত প্রেস সচিব সালেহ শিবলি। আমরা একটা মিশ্র অনুভূতির সময় পার করছি। দীর্ঘ 17 বছর পর আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যাবর্তনের উচ্ছ্বাস আর আবেগের বিষয়টি হৃদয়স্থ হওয়ার আগেই আমাদের সবারই দেশমাতা বেগম খালেদা জিয়া, আমাদের বাংলাদেশের রাজনীতির অভিভাবক, তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু সময় থেমে থাকে না। আমরা গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলি, আর সেটার অবস্থান কি সেটি নিয়ে আলোচনা হতেই পারে। কিন্তু আমাদের বাংলাদেশের সেই সংবাদপত্র জগৎ কিংবা মিডিয়া জগতের ঐতিহ্য কিন্তু বর্ণাঢ্য। আমরা আজাদের আকরাম খান, আবুল মনসুর আহমেদ কিংবা তোফাজ্জল হোসেন মানিক মিয়াদের ঐতিহ্যের ধারাবাহিকতা পরবর্তীতে রক্ষা করতে পেরেছি কিনা সে প্রশ্ন ইতিহাসের কাছে থাকলো। স্বাধীনতার পরপরই কণ্ঠরুদ্ধ সংবাদপত্র জগৎকে অবমুক্ত করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তী পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ইলেকট্রনিক মিডিয়া জগৎ, টেলিভিশন বেসরকারীকরণের মধ্য দিয়ে আকাশকে করেছিলেন উন্মুক্ত। এর পরবর্তী পর্যায়ে আমরা 17 বছরের কথাটি জানি। আইন এবং আদালতের আশ্রয়ে জনাব তারেক রহমান জনগণের কাছে পৌঁছতে পারেননি। একটি আইনি প্রক্রিয়ার কাঁধে ভর করে এই কাজটি করা হয়েছিল। তার বিপরীতে গত 17 বছর ধরে আমরা একটি স্থাবকতার বাতাবরণ দেখেছি। আমরা সবাই মুক্ত গণমাধ্যমের কথা বলি, কিন্তু সেই মুক্ত গণমাধ্যমের কথা বলার অনেক আগেই জনাব তারেক রহমান তার 31 দফার 12 নম্বর ধারায় সততা, স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা এবং জবাবদিহিতার মিডিয়ার কথা বলেছিলেন।
এবং সেখানে মিডিয়া কমিশন স্থাপনের কথা বলা হয়েছিল। মিডিয়া কমিশন একটা হয়েছে, তার ফলাফল সম্পর্কে আমরা কি হয়েছে সেটা হয়তো আমাদের অনেকে জানা। আমরা মিডিয়ার স্বাধীনতা বলতে কি বুঝি? সব কিছু লেখার স্বাধীনতা বা সব কিছু বলার স্বাধীনতা, নাকি এখানে কোনো কোড অফ কন্ডাক্ট এটি থাকবে সেটি নির্ধারণ করা? একই সাথে সোশ্যাল মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়াকে অনুসরণ করবে কিনা, চরিত্র হননের অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে কিনা, সে বিষয়টি কিন্তু চিন্তা করার প্রয়োজন। আজকে আমরা চতুর্থ স্তম্ভ হয়ে উঠতে পারবো কিনা জানি না, কিন্তু আগামীর যে সোনালী সূর্য, গণতন্ত্রের যে বাতাবরণ আমাদের সামনে অপেক্ষা করছে, সেটিকে ভিত্তি করে একটা চতুর্থ স্তম্ভের সত্যিকারের রূপ গণমাধ্যমকে আমরা দেখতে পাবো, এই আশা আমরা করতেই পারি। আজকে এই মতবিনিময় অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করতে যাচ্ছি। মৌলানা আবুল কালাম আজাদ, খতিব বনানী সেন্ট্রাল জামে মসজিদ, তিনি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون.
لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله العظيم ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, তোমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তোমরা তোমাদের প্রত্যেকের পরেই খেয়াল রেখো আজকে যে আমলগুলো তোমরা করছো এই আমলের বিনিময়ে আগামীকাল তুমি তোমার রবের কাছে তোমার নিজের জন্য কি প্রেরণ করছো। তোমরা ভয় করো সেই আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি তোমাদের ইনস অ্যান্ড আউট, ডে অর নাইট, এনিহোয়ার, এনি প্লেস, সকল কর্মকাণ্ডগুলো পূর্ণভাবে রেকর্ড করে চলেছেন। তিনি সব ব্যাপারে খবর রাখেন। আর তোমরা তাদের মতো হয়ে যেও না যারা দুনিয়ার মোহে পড়ে তার রবকে ভুলে গেছে। একটি সময়ে রব তোমাদেরকে তোমাদের রব সম্পর্কেই ভুলিয়ে দিয়েছেন, আর তারাই ফাসিক শ্রেণীর অন্তর্ভুক্ত। নিশ্চয় তারা সমান হতে পারে না যারা জান্নাতের জন্য সিলেক্ট হলো আর যারা জাহান্নামের জন্য সিলেক্ট হলো। এন্ড অফ দ্য লাইফ অর এন্ড অফ দ্য ডে, যারা জান্নাতের জন্য সিলেক্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে দে আর সাকসেসফুল, তারাই সফল হবে। আমানতু বিল্লাহ। Our Honorable Chief Guest, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব, বাংলাদেশের 4D হিসেবে যাদেরকে সাব্যস্ত করা হয়, সংবাদ মাধ্যমের সাথে সম্পৃক্ত সম্মানিত সম্পাদক, সিনিয়র সাংবাদিকবৃন্দ, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমরা ইতিমধ্যেই জেনেছি যে আমাদের বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের 3 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় তিনি চলে গেছেন। মৃত্যুবরণ করেছেন। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পরিসরে আমাদের কাছে শেষ করব। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين رب العالمين। তোমার দরবারে ফরিয়াদ করি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সাবেক 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাহিমাহুল্লাহ, তিনি কিছুদিন আগে দুনিয়ার মায়া ত্যাগ করে তোমার দরবারে জান্নাতুল ফেরদৌসের আলায় মাকাম তুমি দান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বাংলাদেশের আগামী দিনের সম্ভব কর্ণধার হতে যাওয়া জনাব তারেক রহমান সহ বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন 24 পরবর্তী আন্দোলন যারা জীবন যারা জীবিত আছেন দান করে দেওয়া, দেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের দাঁড়াতে পারে
رب العزة عما يصفون وسلام المرسلين رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জানিয়েছি তাদের সঙ্গে ইতিমধ্যে বিএনপির সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান এবং সঙ্গত কারণেই আরও বেশি সময় ধরেই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, শুভেচ্ছা বিনিময় হয়নি। এবং আমরা দেখেছি যখন লন্ডন থেকে ফেরার আগে এই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আপনাদের অনেকেই উপস্থিত ছিলেন, কথা বলেছেন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে, কি হয়েছিল, কি ঘটছে আর কি ঘটবে ভবিষ্যতে, এসব নিয়ে আপনারা কথা বলেছেন। ওই দায় থেকে, ওই দায়িত্ব থেকে, ওই সৌজন্যতা থেকে আজকে বিএনপির সম্মানিত চেয়ারম্যান আজকের অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন ওনার একটু কথা বলতে সমস্যা হচ্ছে, কারণ দীর্ঘদিন বাইরে থাকার কারণে এবার বাংলাদেশে এসে বাংলাদেশের ওয়েদারের সঙ্গে সমস্ত কিছু মিলিয়ে ওরা একটু কথা বলতে সমস্যা হচ্ছে। এই জন্য আমরা অনুষ্ঠান খুব দীর্ঘ করব না। আমরা যে অনুষ্ঠানটা যেভাবে সাজিয়েছি, সিনিয়র যারা আছেন সাংবাদিকদের মধ্যে যারা সিনিয়র আছেন আপনাদের মধ্যে আপনারা আপনাদের কয়েকটি কথা বলবেন এই বাংলাদেশ নিয়ে, আজকের অনুষ্ঠান নিয়ে, আপনাদের চাওয়া পাওয়া নিয়ে, বাংলাদেশকে নিয়ে কথা বলবেন। আমি তার আগে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কথা বলতে আসিনি, আমরা আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের কথা শুনব এবং আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তার সঙ্গে এই মত বিনিময় করার জন্যে। আমি আমার কথার শুরুতেই স্মরণ করতে চাই এমন একজন মহীয়সী নারীকে, যিনি তার সারাটা জীবন বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করবার জন্য সংগ্রাম করেছেন। আমাদের সেই মহীয়সী নারী, আমাদের অপরাজেয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি মাত্র কিছুদিন আগে 30 তারিখে আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা আজকে স্মরণ করব আমাদের সেই সব বীর শহীদদের, যারা আমাদেরকে একটা স্বাধীন দেশ এনে দিয়েছেন, 1971 সালের বীর মুক্তিযোদ্ধাদের। আমরা আজকে স্মরণ করব আমাদের সেই সব ছেলেদের, মেয়েদের, শিশুদের, যারা 2024 সালে আমাদেরকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার একটা অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছেন। তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। আজকে একটা বেশ কঠিন সময়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন, গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে এই জন্যেই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারব। এই সুযোগ আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি অনুরোধ করব আপনারা মন খুলে কথা বলবেন
এবং যদিও তার কণ্ঠ কয়েকদিন ঠান্ডা লেগে একটু সমস্যা হয়েছে, তারপরেও তিনি আপনাদের সঙ্গে কথা বলতে অত্যন্ত উৎসুক। তিনিই আমাকে বলেছিলেন যে আমি দীর্ঘদিন দেশে ছিলাম না, আমি একটু এই গণমাধ্যমের যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে সেই সুযোগ আমাদের সামনে এসেছে, আমরা তাকেই সেই সুযোগটা দেব ইনশাআল্লাহ। আর আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা কথা বলবেন আপনার মন খুলে সংক্ষেপে কথা বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সবাইকে বিনীতভাবে আহ্বান জানাবো, যেহেতু আমরা অনেকের কথা শুনতে চাই, চেয়ারম্যান সাহেব বলেছেন যে উনি অনেকের কথা শুনতে চান, উনি বেশি বেশি শুনবেন, জানবেন, তো যাতে অনেককেই কথা বলার সুযোগ দেওয়া যায়, এই জন্য আপনারা যারা কথা বলবেন, বক্তব্য দেবেন, যতটা সম্ভব সংক্ষেপ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমি এখন শুরুতেই বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের গণমাধ্যমের অন্যতম প্রিয় মুখ, জবান সম্পাদক রেজাউল করিম রনি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে এখানে যারা উপস্থিত আছেন বেশিরভাগই আমার চেয়ে অনেক অভিজ্ঞ, আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী, অনেকের কাছ থেকে আমি কাজ শিখছি। হ্যাঁ, তো ফলে শুরুতেই আমার জন্য কথা বলা একটু ডিফিকাল্ট। তারপরে মাননীয় মহাসচিব বলেছেন একই সাথে মন খুলে এবং সংক্ষেপে কথা বলতে হবে, এটা আরও চ্যালেঞ্জিং। সো যাই হোক, উপস্থিত সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা, এবং আজকে বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা দীর্ঘ সময়, আপনারা সবাই জানেন যে আমরা একটা ফ্যাসিবাদের মধ্যে ছিলাম। তো ফ্যাসিবাদের মধ্যে ছিলাম তার মানে হলো আমাদের এখানে মুক্ত সাংবাদিকতা বা গণমাধ্যম এবং ফ্যাসিবাদ দুইটা তো একসাথে এক্সিস্ট করতে পারে না। যেহেতু একটা লম্বা ফ্যাসিবাদের মধ্যে আমরা ছিলাম, ফলে স্বাভাবিকভাবে আমাদের এখানে গণমাধ্যমের স্বাধীনতা বলতে যা বোঝায়, মুক্ত গণমাধ্যম বলতে যা বোঝায়, সেই জিনিসটা ছিল না। কিন্তু আপনার এইটা শুরু কিভাবে হলো? এটা তো হঠাৎ করে একটা দেশে ফ্যাসিবাদ তৈরি হতে পারে না। এটা শুরুটা অন্তত শেখ হাসিনার পর্বের শুরুটা হয়েছিল আপনার সেই কুখ্যাত 1/11-এর মধ্য দিয়ে। এবং আপনারা জানেন যে বিশেষ গোয়েন্দা বাহিনীর সরবরাহকৃত সংবাদগুলো কোনো কোনো গণমাধ্যম, যেগুলোকে আমরা তথাকথিত মূলধারার গণমাধ্যম বলি, তারা ছাপতে বাধ্য হয়েছিল। এর মধ্যে বিরল ব্যতিক্রম বাদে, এখানে আমি কবির ভাইকে, নুরুল কবিরকে দেখতে পাচ্ছি, নিউজ সম্পাদক, তো বিরল ব্যতিক্রম বাদে এই ধারার বাইরে থাকা যায়নি। সেই যে শুরু হলো ইসপের গল্প ছাপা, চরিত্র হননের কাহিনী ছাপা, সেইটা এখনও অন্যান্য ফর্মে বা নানা ফর্মে এখনও সেই ধারাবাহিকতা কিন্তু চলছে। তো ফলে আমরা যখন মিডিয়া কথাটা বলি, মিডিয়া কথাটার একটা অনুবাদ করা হয় গণমাধ্যম। এটা মনে হয় গণমাধ্যম না করে প্রচার যন্ত্র, এটা ভালোভাবে প্রচলন করা ভালো। গণমাধ্যম হওয়ার জন্য গণস্বার্থের প্রতি যে অঙ্গীকার গণমাধ্যমগুলো দেখানোর কথা, এবং সেই অঙ্গীকার দেখানোর সময় সবচেয়ে উৎকৃষ্ট সময় হলো দুঃসময়, যখন ফ্যাসিবাদ বা স্বৈরাচার চেপে বসে, তখন গণমাধ্যম মানে মিডিয়া কতটা গণমাধ্যম হয়ে উঠতে পারছে সেই পরীক্ষার সময়টা। এবং সেই পরীক্ষার সময়ে আমাদের বাংলাদেশের তথাকথিত মূলধারা মোটামুটি বলা যায় 2-4টা বিরল ব্যতিক্রম বাদে ফেল। তাহলে আজকে এই বাংলাদেশকে এইভাবে রক্তাক্ত অবস্থার মধ্য দিয়ে একটা এই আগস্ট পরবর্তী অবস্থায় যেতে হতো না। ফলে আমাদের এই প্রচার যন্ত্র থেকে গণমাধ্যম হয়ে ওঠার যে স্ট্রাগলটা, সেটা আমার মনে হয় যে এই 5 তারিখের পরে আমাদেরকে আমরা কিভাবে করব, প্রথমত আমরা যে আগে করতে পারি নাই সেই জিনিসটা ভালোভাবে রিকগনাইজ করা, এবং কেন করতে পারি নাই, আমাদের নিজেদের কি সমস্যা আছে, সেটা আমাদের মনে হয় আমাদের একটু চিন্তা করা দরকার। কারণ আমরা জানি মিডিয়া সংস্কৃতি তৈরি করে, মিডিয়া মতামত তৈরি করে, মিডিয়া এক ধরনের পারসেপশন, যেটাকে কি বলে বাংলা দৃষ্টিভঙ্গি তৈরি করে। কিন্তু মিডিয়া নিজেও তো এক ধরনের সংস্কৃতি লালন করে। সেই সংস্কৃতিটা কি গণতান্ত্রিক? আমি বলছি মিডিয়ার নিজের সংস্কৃতি, যেটা মিডিয়া যে সংস্কৃতি সৃষ্টি করে, সমাজে যে সংস্কৃতি প্রডিউস করে, সেই ধারা সেটা একটা আছে, আমরা জানি সেটা কীভাবে করে, সেটা কীভাবে সে প্রডিউস করবে। সে নিজেই যদি গণতান্ত্রিক মানসিকতা, সংস্কৃতি, মূল্যবোধ, চিন্তা, দর্শনের আলোকে নিজের অবস্থানটা পরিষ্কার না করে, তো সেদিক থেকে আমাদের মিডিয়া সংস্কৃতি কি ফ্যাসিবাদী আওয়ামী সংস্কৃতির বাইরের কোনো কিছু ছিল লম্বা সময় ধরে? 2-4টা বিরল ব্যতিক্রম বাদে ছিল না। ফলে আমাদের
পুরা কোর্সটাকে আমার মনে হয় আমাদের রিভিজিট করা উচিত, যে আমরা এখানে গণমাধ্যমের যে মতাদর্শিক পজিশন, যে দার্শনিক কালচারাল পজিশন, সেটাকে ডান এবং বামপন্থায় বিভক্ত নয়, অবশ্যই বিভক্ত। সেখানে সবসময় মধ্যপন্থার, বাংলাদেশ পন্থার এই ব্যাপারগুলোতে আন্ডারমাইন করা হয়েছে। এবং আপনার সেই যে এখানে তো কোনো ক্রিটিক্যাল জার্নালিজম তৈরি করা হয়নি, ক্রিটিক্যাল ম্যাথ তৈরি করা হয়নি, যার প্রমাণ আজকে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন। এক ধরনের একটা আমাদের এই যে এখনকার যে সোশ্যাল মিডিয়া, যে ভার্চুয়াল সোসাইটি, সেই সোসাইটিতে একটা মহামারী চলতেছে। সেই মহামারী ইজ্জত থাকতেছে না। আপনি যদি একটা বিশেষ দলের পক্ষে কথা বলতে না পারেন, আপনার নিরপেক্ষতা থাকতেছে না আজকে। তো চলো, এই যে অবস্থাটা এটা কি হঠাৎ করে তৈরি হয়েছে? না। ফলে এই লম্বা সময় ধরে আমাদের সামাজিক পাটাতনের মধ্যে যে ফ্যাসিবাদী সংস্কৃতির যে ধারা, দেখেন আওয়ামী লীগ আমাদের অনেক ক্ষতি করছে, অনেক গুম খুন হত্যা ক্রসফায়ার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো হয়েছে, এগুলো অপরিণীয় ক্ষতি। এর বাইরে যে ক্ষতিটা আমাদের করেছে সেটা হলো সমাজের মোরাল ফ্যাব্রিক ভেঙে ফেলছে। আগেও দুর্নীতি, লুটপাট, ঘুষ এগুলো হয়েছে, কিন্তু এগুলো একটা খারাপ কাজ হিসাবে দেখা হইতো। যে ফ্যামিলির ধরেন সরকারি চাকরি করে কিন্তু একটু তরল টাকা পয়সার বেশি আপনার আমদানি, সেই ফ্যামিলির ছেলে মেয়েরা 90-এর দশকে অন্তত মুখ লুকায়া চলতো। কিন্তু এরপরে যেটা হলো, এটা একটা ট্রেন্ড, এটা একটা গর্বের বিষয় ছিল। লুটপাট, অন্যায়, দুর্নীতি এগুলো একটা সফলতার মাপকাঠি হিসেবে দেখা হতো। তো এটা তো এমনিই তৈরি হয়নি। এবং দিলদার মারা যাওয়ার পরে আপনার শেখ হাসিনা আমলের সংবাদ সম্মেলনগুলো কৌতুকের এক বিরাট ক্ষেত্র হয়ে উঠছিল আমাদের দেশে। হ্যাঁ, তো এইভাবে তো আপনার ধরেন সংবাদকর্মী হিসাবে আমরা যেই ভূমিকাটা রাখার কথা ছিল, গণতন্ত্র আপনার পুনরুদ্ধার তো দূরের কথা, মানে গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশ করার ক্ষেত্রে সেটা কিন্তু আমরা করতে পারি নাই। ফলে মূলধারার মিডিয়ার এই যে নৈতিক আপনার অবক্ষয়ের জায়গাটা তৈরি হলো, তার ফলেই কিন্তু আজকে দেখেন সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ফ্যানাটিক প্রবণতা তৈরি হচ্ছে, যেখানে আপনার এই গণতান্ত্রিক সংস্কৃতি বা ধরেন মত প্রকাশের স্বাধীনতার যে কথাটা বলি আমরা, সেটার একটা 5 তারিখের পরও সেটার একটা সাফোকেটিং কন্ডিশন তৈরি করা যাচ্ছে। তো ফলে আমরা মনে করি আগামী দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন বা দায়িত্ব নেবেন, ওনারা মত প্রকাশের স্বাধীনতা দেখেন। আবার মত প্রকাশের স্বাধীনতার কথাটার একটা ধারা হইল যে স্বাধীনতা মানে ফ্রিডম অলওয়েজ আপনার এটা রেসপন্সিবিলিটির সাথে আসে, রেসপন্সিবিলিটি ছাড়া ফ্রিডম মাঝে মাঝে ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। সো এবং যেই ইস্যুগুলো, যেমন ধরেন আমরা এখানে সাংবাদিকতার জায়গাগুলো অনেকগুলো বলবেন, কিন্তু ফ্যাক্ট এবং ন্যারেশন এই দুইটা জায়গা যদি আমরা একটু চিন্তা করি, আমরা দেখব যে ফ্যাব্রিকেটেড আপনার ফ্যাক্ট দিয়ে এক ধরনের ন্যারেশন তৈরি করা হয়, এবং সেই ন্যারেশনটা দিয়ে একদল চাঁদাবাজ আরেক দল সাধু, হ্যাঁ, এইভাবে যে বয়ানগুলো তৈরি করা হয়। কিন্তু সেটার জন্য এই দলগুলোর যে কর্মসূচিগুলো আছে, যারা ধরেন আপনার এমন কোনো রিপোর্ট আমরা দেখি নাই যে ধরেন কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড বা ধরেন আপনার যুবকদের কর্মসংস্থানের জন্য যে প্রক্রিয়াগুলো, যে পলিসিগুলো, সেই পলিসিগুলো নিয়ে ক্রিটিক্যাল জার্নালিজম কিন্তু আমরা দেখি নাই। আমরা হয় দেখি আপনার এক ধরনের প্রশংসা, আর না হয় অন্ধ নিন্দা। ফলে আমি মনে করি যে ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট, এই এঙ্গেজমেন্টটা ছাড়া আমাদের আসলে এই যে সাংবাদিকতার যে পরিবেশ বা আমরা মুক্ত গণমাধ্যম তৈরি করার যে জায়গাটা বলি, সেটা আসলে তৈরি করা যাবে না। সো আমি এই জন্য বলবো, আগামী দিনে আপনারা যারাই রাষ্ট্র ক্ষমতায় জনগণের ভোটে নির্বাচিত হবেন, নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আপনারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান মানে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংবাদপত্রের স্বাধীনতার সাথে সাথে আমাদের এই সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিকভাবে যে স্বাধীন পাটাতন নির্মাণ করার যে প্রয়োজনটা, সেটার দিকেও আপনারা মনোযোগ দেন। এবং আমার কথা ধন্যবাদ। আমার সংবাদপত্র জগতের সবথেকে বেশি আক্রোশ যার কাছে, যার উপর নিপতিত হয়েছিল, যে ব্যক্তিকে বলা হয়েছিল আদালত থেকে যে সত্য আইনের চোখে খুব গুরুত্বপূর্ণ নয়, যিনি লেখনী অনুদিন আমার সত্য পক্ষের পথে, মাহমুদুর রহমান জনিক আমার দেশ উনি হয়তো একটু আগে চলেছেন, সেই জন্য আমি আগে বিনীত অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জাতীয়তাবাদী দলের সেক্রেটারি জেনারেল এবং কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য দেব না, কারণ হলো আজকে আমার দরিদ্র পত্রিকার দরিদ্র সাংবাদিক একটা পারিবারিক ইউনিয়ন, সেখানে সবাই মানুষেরা বক্তৃতা দিয়ে চলে যান, এটা আমি মনে করি খুবই অসৌজন্যমূলক আচরণ আমি করতে চাচ্ছি না আজকে। এই জন্য আজকে আমি কোনো বক্তব্য দেব না, শুধু নাম সম্ভবত আমি না করলে আর কেউ এখানে উচ্চারণ করে সেগুলো উচ্চারণ প্রথমে যে নাম করতে চাই আমাদের জ্ঞানী ভাই, অর্হুক জ্ঞানী ভাই রুহানুল গাজী, তাকে ভুয়া আক্রান্ত আমার দুই নম্বরে আমি নাম আসাদ ভাইয়ের। আসাদ ভাইকে আমাদের মধ্যে অফিসে ঢুকে তুলে দিয়েছে এবং তিনি মারাচ্ছেন, তিনি কারণ যে পালিয়ে থাকতে হচ্ছে। আসাদ ভাই সংবাদ